নমস্কার। রাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সঙ্গে রয়েছি রূপালী। আপনারা দেখছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আজ আমার সঙ্গে রয়েছেন আর.এন. টেগোর হসপিটালের নিউরো সার্জন ডক্টর পি বিষ্ণু। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। স্বাগত আমাদের ডিয়ার ডক্টরে। থ্যাংক ইউ। ডাক্তারবাবুর সঙ্গে আমার কিন্তু 2 মিনিট আগে হলো আলাপ হয়েছে। উনি ভীষণভাবে ফ্রেন্ডলি আমার সাথে, মানে আমার দেখে ওনাকে মনেই হলো না যে আমি ওনাকে চিনি না। এই প্রথম ওনার সাথে আমার সাক্ষাৎকার হচ্ছে। কিন্তু আপনি এত বন্ধুসুলভ ব্যবহার আমার সাথে করলেন, আমার মনে হচ্ছে আপনি অনেক দিনের চেনা এবং আমার কষ্টগুলো আপনাকে আমি জানাতে পারি। আমার মনে হয় ওই আমরা কোথাও গিয়ে বলি না যে ডাক্তার ভগবান, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি রূপ আমার মনে হয় আপনার ক্ষেত্রে। আমার ভীষণ ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। আর সবার আগে বলি, আজকে আমাদের বিষয় এত একটি সুন্দর বিষয়, একদম 8 থেকে 80 সবার প্রয়োজনে লাগবে। সেটা হচ্ছে, আমি আগেই বললাম ডাক্তারবাবু নিউরো সার্জন। ওনার কিন্তু বিষয়টা হচ্ছে ব্রেন এবং স্পাইন নিয়ে, তাই তো? অতএব ব্রেন এবং স্পাইন এই দুটো জিনিস, ব্রেন নিয়ন্ত্রণ করছে আমাদের পুরো শরীরটাকে, ব্রেনকে ভালো রাখতেই হবে। আর স্পাইনের কথা বলতে গেলে ধরাছোঁয়ার বাইরে। আচ্ছা, কাকে আমরা ধরতে পারি? ব্রেনকে ধরতে পারি না স্পাইনকে আমাদের হাতের মুঠোয় ধরতে পারি? দুটোই কিন্তু একই জিনিস, মানে দে আর অল ডিপেন্ডেন্ট অন ইচ আদার। মানে এটা কন্টিনিউয়াস একটা স্ট্রাকচার। ব্রেনটা আলাদা করতে পারে না ফ্রম দি স্পাইনকে আলাদা করতে পারে না ব্রেন থেকে। কিন্তু আমাদের কেন্দ্র বিন্দু যেহেতু ব্রেন, সব ইনস্ট্রাকশন যাচ্ছে ব্রেন থেকে। obviously it's a superior structure. তো ব্রেনকে ভালো রাখার জন্য সেই রকম ভাবে কি করতে পারি? মানে আমরা বলি না শরীরকে ভালো রাখার জন্য যেমন শরীর চর্চা, তেমনি ব্রেনকে ভালো রাখার জন্য কি চর্চা করতে হবে? ব্রেনকে ভালো রাখার জন্য সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে খাওয়া দাওয়া করা, এক্সারসাইজ করা। খাওয়া দাওয়া বলতে কি রকম খাওয়া দাওয়া? গুড নিউট্রিশিয়াস ফুড, মানে যেটা আমরা বলি এখন তো জাঙ্ক ফুড অনেক বেশি, নিউট্রিশিয়াস ফুড, সাত্বিক ভোজন যেটাকে হিন্দিতে বলে। নিউট্রিশিয়াস ফুড মিনস হুইচ ইজ হেলদি ফুড, রাইট? অ্যান্ড যেটা কি যেরকম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেতে থাকে, ফর এক্সাম্পল মাছ, ফিশ ইজ এ ভেরি গুড, নাটস ইজ এ ভেরি গুড সোর্স অফ ফুড ফর দি ব্রেন। ভালো ব্যবহার করা লোকদের সাথে, ভালো গল্প পড়া, ভালো মিউজিক শোনা, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ডেভেলপিং দ্য ব্রেন। ভালো বই পড়া অ্যান্ড ভালো চর্চা করা, দিস আর দ্য ভেরি ওয়েজ টু ডেভেলপ আ পজিটিভ ব্রেন অ্যান্ড আ মেন্টালিটি। একদমই। একটা পজিটিভ এনার্জি যদি আমরা কাউকে দিই, কারোর কাছ থেকে পজিটিভ এনার্জি নিশ্চয়ই আমাদেরকে নিতেও হয়। শুধু যে আমরা দেব, একটা পজিটিভ ভাইব্রেশনে থাকলে এমনি মাথাটা খুলে থাকে। আর একটা জিনিস স্ট্রেস যত অ্যাভয়েড করা, বা কিন্তু এটা তো অ্যাভয়েড করতে পারছি। অ্যাভয়েড করা মানে ওটাকে নিউট্রালাইজ করা। কেমন করে? দেয়ার আর ভেরিয়াস ওয়েজ। স্ট্রেস নিউট্রালাইজ করার ফার্স্ট থিং হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। একটা নিজের একটা জীবনে একটা টাইম, একটা সময় দিতে হবে টু ডেডিকেট টু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, which may be a gym, which may be swimming, walking, running, whatever. That is important. একটা হচ্ছে ব্রেনকে সুস্থ রাখার জন্য, আর একটা হচ্ছে ভালো জিনিস চর্চা করা, হ্যাভ আ হবি অ্যাপার্ট ফ্রম স্টাডিজ। সেই স্ট্রেসটা কম করার জন্য নিজের কাজ ছাড়া। এই যে চর্চা কথাটা উঠে এলো, চর্চা করতে গিয়ে আমাদের যেটা সমস্যা হয়, আমরা আমাদের সময়ের এত অভাব হয়ে গেছে। এই যে বন্ধুর সঙ্গে 2 মিনিট গল্প করব, কথা বলবো, সেই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে আর নেই। আমরা সবাই যন্ত্রের মতো ছুটছি, এই টাইমের পিছনে ছুটছি। সেখান থেকে কিভাবে আমি নিজেকে সময়, যতটুকু সময়কে বার করতেই হবে, ইট ইজ পসিবল। সেই জন্য আপনাকে নিজে, যেরকম ফর এক্সাম্পল, সেটা ওয়ান ওয়ে হচ্ছে টু গেট আপ আর্লি। যত তাড়াতাড়ি উঠবেন তত আপনি ভালো অনেক কাজ সেরে নিতে পারবেন। এটা কিন্তু একদম ঠিক কথা। এটা কিন্তু আমি ছোটবেলা থেকে মার কাছে শুনে এসেছি। ইউ হ্যাভ টু স্লট তখনই নিজের জীবনে রাখা যায় যখন আপনি সময়টা বেশি দেবেন। আর যদি আমি খুব লেটে উঠি, লেটে ঘুমোই, তাহলে আমার অবভিয়াসলি আই নট বি ফ্রেশ, আমি পাবো না। দ্যাটস ইট। সো সময় নিশ্চয়ই বার করা যাবে। ইট ইজ পসিবল। হয়তো অল্প হবে, বেশি হবে না, কিন্তু বার করা যায়। এবার আমার বন্ধুদের একটা করে প্রশ্ন তো রয়েছে মনে, তো আমি বলি প্রথম প্রশ্ন। সেটা হচ্ছে, আমরা প্রতিনিয়ত আমাদের আশেপাশে ছোটবেলা থেকে দাদু ঠাকুমা মা বাবা সবার মধ্যে বড় হয়েছি, এবং কোথাও গিয়ে যখন তাদের ব্রেনে কোনো রকম সমস্যা হয়, এক বার্ধক্যজনিত সমস্যা একটা হয়, এবং আরেকটা যেটা হয় ব্রেন স্ট্রোক, এরকম টাইপের একটা সমস্যা, যেটা আমাদের অগোচরে ঘটে যায়, আমরা বুঝতেই পারি না। অনেক মাস এবং অনেক বছর পর মনে হয় যে যখন যে মানুষ এত ভুলে যাচ্ছে কেন, এই মানুষটি এত ভুলে যাচ্ছে কেন,
তখন কিন্তু আমরা যখন সেই চিকিৎসার মধ্যে দিয়ে যাই তখন জানতে পারি ওনার একটা সামান্য ব্রেন স্ট্রোক হয়ে গেছে। তো এটা কেন, মানে এটার আমরা ভালো বুঝতে প্রশ্ন। পারি না এটা কেন। খুবই এটা কমিউনিটি লেভেলের জন্য খুবই, মানে আমাদের যারা ভিউয়ার্স আছেন বা আমাদের সোসাইটির যারা থাকেন, আমার আশেপাশের লোকেরা থাকেন, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটা ব্রেন স্ট্রোক কিন্তু খুব কমন, খুবই হয় অনেক লোকেদের মধ্যে, আর এটা ধরা যায় না আনটিল ইটস টু লেট মোস্ট অফ দ্য টাইম। তো এটাকে কি করে আমরা বুঝবো কার হবে কি কার হবে না, ভেরি ডিফিকাল্ট। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটাতে আমরা আরও নিজেকে অ্যাওয়্যার করতে পারি, নিজে সাবধান থাকতে পারি। ফর এক্সাম্পল, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অফ ডায়াবেটিস অর ব্লাড প্রেশার, আচ্ছা। তাহলে ইয়াঙ্গার পিপল সে ইন দের 20s 30s or 40s দে শুড গেট দেমসেলভস ইনভেস্টিগেটেড। ওরা ইনভেস্টিগেট করা উচিত। ওদের মা বাবা বা কারো যদি ডায়াবেটিস হাইপারটেনশন থাকে বা স্ট্রোক হয়ে থাকে, নট এক্স্যাক্টলি হেরিডিটি বাট চান্সেস আর মোর। আচ্ছা। এটা হেরিডিটি বলবো না, কিন্তু একটা বডি কনস্টিটিউশন সিমিলার হতেই পারে নিজের মা বাবার থেকে, সেটা তো স্বাভাবিক। সেই জন্য ইউ হ্যাভ টু, দ্যাট ইজ ওয়ান ওয়ে প্রিভেনশন। একটা হচ্ছে ডায়াবেটিস যদি কারোর থাকে, ফ্যামিলিতে না থাকলে নিজের যদি ডায়াবেটিস থাকে বা হাইপারটেনশন হাই ব্লাড প্রেশার থাকে, ডেফিনেটলি রীতিমতো একটা অ্যাটলিস্ট ওয়ান্স ইন 6 months চেক আপ করা দেওয়া উচিত অ্যান্ড কন্ট্রোল করা উচিত ডায়াবেটিস হাইপারটেনশন। এটা অ্যাড হয় আরও বেশি উইথ স্ট্রেস। তো যখন ব্রেন স্ট্রোক হয় তখন কিরকম ধরনের শরীর খারাপ? অনেক কিছু হতে পারে, মানে ব্রেন স্ট্রোক হলে রাইট কখনো কি ফ্রম চোখ খুব লাল সামান্য হতে পারে? জিনিস, না সেটা না, সামান্য জিনিসে মাথা ঘুরে গেল হট করে, বা হঠাৎ কথা বলতে বলতে একটুক্ষণ কেউ থেমে গেল, কথাটা জড়িয়ে গেল কি? জড়িয়ে গেল, বা হঠাৎ কথা বলতে ঢুকে গেল, বুঝতে পারলেন না, আচ্ছা কিন্তু আবার কথা বলা শুরু হয়ে গেল, বা কথাটা হয়তো জড়ানো শুরু হয়ে গেল, আচ্ছা। বা একটা হোল সাইড বডিতে ঝিনঝিন শুরু হয়ে গেল, ঝিঝি ধরা হয়ে গেল ফুল বডি। অনেকটা ভাবে এটা এটা তো নরমালি স্পন্ডিলোসিস। আমাদের হতেই পারে, তাই না? সেই জন্য তুই হ্যাভ টু গো টু নেক্সট হচ্ছে ইউ হ্যাভ টু গো টু স্পেশালিস্ট। সেই জন্য ইমিডিয়েটলি আপনাকে একটা স্পেশালিস্টের সম্পর্কে আসা উচিত, সো দ্যাট এটা মিস না হয়। আর্লি স্টেজে ধরাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কি বারে বারে হতে পারে? এক্স্যাক্টলি। আচ্ছা, যখন তাহলে বারে বারে হবে তখন কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে যে কোথাও ব্রেনে কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না, তাই তো? ঠিক বললাম তো? আচ্ছা, এরপরে আস্তে আস্তে আসি ব্রেন টিউমার নিয়ে। তো ব্রেন টিউমার কোনো বয়স থাকে কি? কোনো বয়স থাকে না। বাচ্চাদেরও শুনি, বা মাঝবয়স্ক যারা রয়েছে তাদেরও শুনি, এবং বয়স্কদেরও শুনি। তো এটা ভীষণ মর্মান্তিক একটি ঘটনা, ব্রেন টিউমার। এটা খুবই আনফরচুনেট হ্যাঁ, জিনিস। ভীষণ, মানে দুর্ভাগ্যবশত আমাদের। কিন্তু সবসময় নয়, আমরা এটা বলে দিই যে সব ব্রেন টিউমার কিন্তু ক্যান্সার নয়। একদম। About half of the আচ্ছা, patients সব are not ব্রেন cancer. টিউমার কি অপারেশন করা যায়? Yes, why not? আজকাল যা বেরিয়ে গেছে, টেকনিক এসে গেছে, আমরা করছি, তাতে ডেফিনেটলি ফিজিবল। মোস্ট অফ দ্য ব্রেন টিউমার্স অপারেট করা যায়। অপারেশন ছাড়াও অনেক ওয়েজ আছে ব্রেন টিউমার ট্রিটমেন্ট করা, সেটাও এসে গেছে। সেটা আমরা আরিনটেগরে আছে সেই জিনিসটা, উইচ ইজ মিনস রেডিও সার্জারি ইজ ওয়ান, যেটা আমরা নতুনভাবে রে থেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, ইভেন নন ক্যান্সারাস। রে থেরাপি শুধু ক্যান্সার পেশেন্টদের জন্য নয়, এটা কি নন ক্যান্সারাস টিউমার্সও ট্রিটমেন্ট করা যায় উইদাউট সার্জারি। সেজন্য এটাকে বলে রেডিও সার্জারি, রেডিয়েশন ডুইং সার্জারি। তার মানে কি টিউমারটাকে যাতে আর না বাড়ে, দ্যাট ইজ ওয়ান ওয়ে। থামিয়ে রাখা। সো দ্যাট ইজ আনাদার ওয়ে, যেটা আমাদের আছে নারায়ণা হেলথ, আমাদের অনকোলজি ডিপার্টমেন্টে আছে। সো অপারেশন করা ছাড়া যেগুলো অপারেশন করা যায় না, বা অনেক ছোট্ট টিউমার, তাদের রেডিও সার্জারি করা যায়। আচ্ছা, দ্যাট ইজ ওয়ান ওয়ে। তো এরকম একটা ব্রেন টিউমারের সিমটম কি কি থাকতে পারে, মানে কি কি থাকলে আমাদের দর্শক বন্ধুরা বুঝবেন যে তার কোনো ব্রেনের সমস্যা থাকলেও থাকতে পারে? উনি একজন নিউরো সার্জনের কাছে বা কোনো কারো কাছে একদম একদম। সবচেয়ে প্রথমে বলি হেডেক। হেডেক কখনো ইগনোর করা উচিত না, স্পেশালি যারা মোর দেন 25 ইয়ার্স অফ এজ আছে, মাথা ব্যথা করছে, সারছে না, ফর সে 1 মাস 2 মাস হয়ে গেল সারছে না, দে শুড গেট দেমসেলফ ইনভেস্টিগেটেড। খুব কম লোকেদের হবে, বাট মিস যাতে না হয় যার আছে, দ্যাটস ইম্পর্টেন্ট। বাচ্চাদের কি হয়, বাচ্চাদের ইউজুয়ালি ওরা ইন্টারেস্ট থাকে না সারাউন্ডিংসে, লেখাপড়ার থেকে একটু উইথড্র করে নেয় নিজেকে, এগুলো খুব ইনিশিয়াল সিমটমস। বা হাঁটতে হাঁটতে একটু ব্যালেন্সে প্রবলেম হচ্ছে ছোট থেকে, যাদের ছোটতে হয়, যাদের ছোট বয়সে টিউমার হচ্ছে, ওরা কিন্তু চোখের দৃষ্টিটা বলতে পারে না যে আমার চোখে দেখে। ওরা হয়তো দেখবেন যে ভালো করে বোর্ডে ফোকাস করতে পারছে না, বা পড়াশোনা করতে পারছে না, অ্যাটেনশন দিতে পারছে না। তো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। নট দ্যাট যে এরকম হলে ব্রেন টিউমার আছে, নো, বাট ইট ইজ ওয়ান অফ দি সিমটমস। তো তার জন্য কি বাচ্চাদের সবসময় বলা হয় যে ছোটবেলা থেকেই চোখের ব্যাপারে সচেতন হতে, চোখের ডাক্তার দেখাতে? সেখান থেকে কি কোনো রিলেটেড কোনো রকম ব্রেনের সমস্যা, বা এই যে চোখের আপনি বলছেন
চোখে দেখতে পাচ্ছে না, একদম এক্সাক্ট বোর্ড দেখতে পাচ্ছে না, সেই ক্ষেত্রে তো বাবা মা ভাববে যে চোখের সমস্যা। তো আপনি সেই সব বাবা মাদের কি বলবেন? তাহলে আমাদের বলা উচিত যে আই স্পেশালিস্টকে যাওয়া উচিত। আর একটা First step. হ্যাঁ, ফার্স্ট স্টেপ উনি Second দেখবেন, আর উনি যদি পিক আপ করতে পারেন তাহলে উনি রেফার করবেন বা উনি স্ক্যান করাবেন। অনেক আই স্পেশালিস্ট আছে যারা পেশেন্ট পাঠায় আমাদের, যারা আচ্ছা। পিক আপ করে। আচ্ছা। আর চোখে দেখের অসুবিধাটা খুব প্রাইমারি জিনিস, ব্রেন টিউমার, ভেরি ভেরি কমন। আর একটা হচ্ছে মির্কি, খিচুনি, এপিলেপসি, ভেরি কমন ম্যানিফেস্টেশন ব্রেন টিউমার। সেইখানে যদি এপিলেপসি হয় কারো, স্পেশালি অ্যাডাল্টসদের, তাহলে ওদের সিটি স্ক্যান অ্যাটলিস্ট একটা করা উচিত। এবং সেই ক্ষেত্রে কি এমআরআই এর দরকার পড়ে? পরে দরকার পড়তে পারে, ইনিশিয়ালি করা যেতে পারে। মৃগীর কথা যখন উঠে এলো, তো একটা বয়স পর্যন্ত আমরা দেখি খুব খুব ছোটবেলায় যদি ধরা পড়ে, তো বলা হয় যে 5 বছর কি 6 বছর পরেই এটা ঠিক হয়ে যাবে। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম একদম ঠিক তো? বলেছেন। হ্যাঁ, তাহলে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন রাই বাংলাতে, তারা যদি এরকম কোনো বাচ্চা থেকে থাকে, যে যারা একদম ছোট থেকে আপনি জানেন যে আপনার বাচ্চার মৃগী রোগ রয়েছে এবং আপনি ডাক্তার দেখিয়েছেন এবং ভেবেছেন যে আপনাকে বলা হয়েছে 5 থেকে 6 বছরের মধ্যে আপনার বাচ্চার রোগ সেরে যাবে, যত বড় হবে তত তাড়াতাড়ি সেরে যাবে, কিন্তু কোথায় গিয়ে ভয়ের কারণ? কোথায় গিয়ে ভয়ের কারণ? ব্রেন টিউমার। যদি বারবার হয়, ব্রেন টিউমার যদি বারবার হয়, ফিটসটা ওষুধে কন্ট্রোল না হয়, তাহলে আমাদের একটা স্ক্যান করা উচিত ডেফিনেটলি। আচ্ছা, এটা কেমন সময় ধরে হতে পারে? কোন জিনিসটা? মানে মৃগীর যে অ্যাটাকটা হয়, এটা এটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে কোথায় লোকেশন আছে, টিউমারটা কিভাবে আছে। অনেক সময় মাসে 2 বার হচ্ছে বা সপ্তাহে 1 দিন হচ্ছে, এরকম হতে পারে। কোনো ঠিক নেই, ফিক্স নেই, কিন্তু বারবার যদি রিপিটেড হয় উইথ মেডিকেশন, মেডিসিন নিচ্ছে তার সত্ত্বেও হচ্ছে, তাহলে ইনভেস্টিগেট করা উচিত। এবার আসি সব থেকে বড় কথা, সেটা হচ্ছে শিরদাঁড়া। শিরদাঁড়া আমাদের একদম সোজা রাখতেই হয়। সব থেকে সমস্যা বাচ্চাদের, স্কুল ব্যাগ প্রচন্ড ভারী, সেই থেকে শুরু যে একটা হচ্ছে ব্যাক পেন বাচ্চাদের, আমি বড়দের কথা একদমই যাচ্ছি না, কেন কি প্রত্যেকটা বাচ্চা 100টার মধ্যে 99টা বাচ্চা ব্যাক পেনে ভোগে খুব ছোটবেলা থেকে, এবং তার থেকে আস্তে আস্তে যত বড় হতে থাকে, তার থেকে আস্তে আস্তে লো ব্যাক পেন শুরু হয়। তো এই যে এই ব্যাপারগুলো, মানে কিভাবে বাচ্চাদেরকে কেমন ভাবে হ্যান্ডেল করছেন বা কেমন ভাবে দেখছেন? এটা বলি যে যা রিসার্চ হয়েছে, ব্যাক পেন ইন চিলড্রেন, মানে অ্যাডোলেসেন্টস, মানে ফ্রম 9 ইয়ার্স টু 15 ইয়ার্স or 17 ইয়ার্স এর যে ব্যাক পেন হচ্ছে, অ্যাবাউট 30% অফ দিস গ্রুপ অফ পিপল, মানে 9 থেকে 17 বছর, তাদের কিন্তু এক না একটা সময় ব্যাক পেন হবেই। এটা দেখা গেছে যারা খেলাধুলো করে তাদের কিন্তু হয় না, মানে যেসব বাচ্চা খেলাধুলো করে তাদের কিন্তু হয় না। সো অবভিয়াসলি দ্যাট উই কামিং ব্যাক, যে আমরা আগে বলছিলাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভেরি ইম্পর্টেন্ট। তো এই খেলাধুলো করাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যেটা ব্যাক, মাঠ হারিয়ে গেছে সব থেকে তো যেটা পিঠে ক্যারি করা, যে সেইটা একটা ডেফিনেটলি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। লং আওয়ার্স বসে পড়া, বলা হয় যে ইফ ইট ইজ মোর দেন 5 আওয়ার্স, যদি একটা স্ট্রেচ, একটা অ্যাডাল্ট বা বাচ্চা যেই বসে থাকুক, পেন হবে, ব্যাক পেন হবে। সেই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ করা একটা রেজিমেনে আসা উচিত। এই যে হাঁটা, বাচ্চাদের খেলা, এগুলো খুবই হেল্প করে কিন্তু ব্যাক পেন প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, ডেফিনেটলি। তো এই ভারী ভারী ব্যাগ নিয়ে যখন ওই সিঁড়ির পর সিঁড়ি ওঠা বা এই যে এই ব্যাপারগুলো, এখন দেখি অনেকেই ট্রলি ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটাও তো একবার, এটা হচ্ছে কিছুটা পলিসি ডিসিশনস করতে হবে উইথ দ্য স্কুল, প্যারেন্টস অ্যান্ড দি অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিছু করা যায় কি, বইগুলো হসপিটালে বা স্কুলে রাখা যেতে পারে কিনা, যাতে কি রোজ ক্যারি না করতে হয়, কাভার দেওয়া যেতে পারে কিনা, কি রোজ রোজ ক্যারি না করা যায়, শুধু যেগুলো দরকার হোমওয়ার্ক সেটা আনলো, দ্যাট ক্যান বি ডান। তো স্পাইনের যে ব্যথাগুলো, ব্যথা মানে লো ব্যাক পেন যদি আমি বলি, সেটা কি স্নায়ুজনিত, মানে কখন হাড়ের এবং কখন স্নায়ুজনিত, মানে সেটা আমরা বুঝবো কি করে যে আমার হাড়েরই ব্যথা হচ্ছে বা এটা আমার নার্ভের ব্যথাগুলো অ্যারাইজ করে নার্ভ থেকে, অলওয়েজ, অল দ্য টাইম। এটা মাংসপেশি থাকে পেছনে, আমাদের লিগামেন্টস বলি আমরা, মাংসপেশি, সেগুলো যদি স্ট্রেচ হয় বা কোনো রকমের অ্যাবনর্মাল যদি স্ট্রেচিং হয়, তখন কিন্তু ব্যথাটা হয়। সেটা হাড়ের না, সেটা মাংসপেশির ব্যথা কিন্তু। মাংসপেশি। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে নার্ভের ব্যথা। যদি কোনো কারণে নার্ভের উপরে কোনো রকমভাবে কোনো চাপ আছে, ডিস্ক হোক বা স্পন্ডিলোসিস হোক, তখন নার্ভের ব্যথা। কী করে বুঝবেন নার্ভের ব্যথা? যদি ব্যথাটা একটা ঘাট থেকে নিয়ে হাতে আসছে বা কোমর থেকে নিয়ে পায়ের দিকে নামছে, মানে নড়াচড়া করছে ব্যথাটা, হ্যাঁ, তখন এটা নার্ভের ব্যথা হতে পারে।
আচ্ছা। বা আপনি সকালে উঠে কোনো ব্যথা নেই, যেই কাজ শুরু করলেন বা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বা কিছু হাঁটছেন, তখন যদি ব্যথা শুরু হয়ে গেলো পায়ে, তার মানে নার্ভের ব্যথা। যদি সকালে ওঠার সঙ্গে সঙ্গে ব্যথা থাকে, আর যদি হাঁটাচলা করার পর ব্যথাটা ভালো হয়ে যায়, সেটা নার্ভের ব্যথা না, সেটা হলো বাতের ব্যথা। দ্যাটস দ্য ডিফারেন্স। সো এইভাবে ডিফারেন্সিয়েট করা যেতে পারে। আচ্ছা, ভেরি 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 আমাদের মেয়েদের জন্য এগুলো জানা ভীষণ ভীষণ Differentiate করা যায়। হ্যাঁ জরুরি। এবং মেয়েদের সাথে সাথে বলবো যে আমাদের এই মুহূর্তে আমাদের যারা দর্শক বন্ধু দেখছেন, তারা প্রত্যেকটি কথা মাথায় নেবেন, দেখবেন, ভেবে একবার চিন্তা করে। এইগুলো সমস্যায় আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন 24 ঘন্টা খুব কমন প্রবলেম আমাদের। খুব কমন প্রবলেম, আর সেই কমন প্রবলেমগুলো নিয়েই আমরা আজকে আলোচনা আর করছি। একটা জিনিস বলি, ব্যাক পেন যখন আপনি তুললেন টপিকটা, ব্যাক পেনে আরেকটা জিনিস অসুখ যেটা জড়িত সেটা টিউবারকুলোসিস, এ ভেরি কমন প্রবলেম ফর ব্যাক একদম, পেন। ঘরে ঘরে পায়। আবার ফ্রম ডিস্ক স্পন্ডিলোসিস ছাড়া টিউবারকুলোসিস কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ রাখতে হবে, ইজ ওয়ান। আর একটা হচ্ছে বয়স হলে যে অস্টিওপোরোসিস, মানে বোনটা উইকেনিং হয়ে যায়, যে বোনের ব্যথা, হাড়ের ব্যথা যেটা হ্যাঁ, বলছি, একদমই সেটা যে তাই, ক্লাসিক্যাল হাড়ের ব্যথা হচ্ছে যখন উইক হয়ে যায় বোনটা, সেটা ইউজুয়ালি বয়স্ক মহিলাদের হয়। সেটা মানে সেটা কেন হয়, মানে কি থেকে বোনটা হয়? উইক, মানে এটা হরমোনাল চেঞ্জেস হয় তো আচ্ছা। বয়সের সাথে সাথে, আর সেটা কি তখন মহিলাদের মধ্যে বেশি বেশি দেখা হয়, যায়? বেশি হয়। দেখা যায়। Yeah, সেই জন্য। আচ্ছা। কিন্তু আমি কিন্তু মানে আমার পরিচিতর মধ্যে কিন্তু আমি দেখেছি এটা কিন্তু মানে কম বেশি হলেও ছেলেদের মধ্যেও দেখা যায়, তাই না? Definitely, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি তখন বলতে শুনি কাউকে যে কোনো সময় বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বা উঁচু থেকে পড়ে গেছে। ল্যাক অফ এক্সারসাইজ আমার বলবো, একটা বয়সের পর তখন এক্সারসাইজ কমে যায়, তখন বোনটাকে ভালো রাখার জন্যে অস্টিওপোরোসিসে একটা জিনিস হচ্ছে যে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। যত মানুষ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে অত বেশি বাড়বে অস্টিওপোরোসিস। এটা ইম্পর্টেন্ট। অল দ্য টাইম আচ্ছা। দেখবেন ছোটবেলা থেকে নিয়ে বয়স অবধি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ এ ভেরি কমন ফ্যাক্টর, যেটা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা পড়তে পারি কেমন করে? বাচ্চাদের কথায় আবারও ফিরে আসছি আমি, যে বাচ্চারা কেমনভাবে পড়বে যার জন্য ব্যাক পেন এবং স্পাইনের কোনো রকম কোনো সমস্যা হবে না। এই প্রশ্ন নিয়ে ফিরবো। একটা বিরতির সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আবারও আমরা জানবো ডাক্তারবাবুর কাছ থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাই বাংলা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। বিরতিতে যাবার আগে একটি প্রশ্নতে আমি ছিলাম, সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে, যে বাচ্চারা কিভাবে পড়বে। অনেক বাচ্চা শুয়ে পড়ছে, অনেক বাচ্চা একদম ঘাড় গুজে পড়ছে, অনেক বাচ্চা সোজা হয়ে পড়ছে, কেউ তো পড়ছেই না, জানলায় দুলতে দুলতে পড়ছে। তো কোন পড়াটা ঠিক, কি বলে মনে হয়? মানে আপনাদের অ্যাডভাইস কি? আমি এটাই বলি যে বিছানা হচ্ছে শোয়ার জন্য আর চেয়ার হচ্ছে বসার জন্য, মিক্স করবে না দুটো। হ্যাঁ, চেয়ারে বসতে হলে সোজা হয়ে বসবে, উইথ দ্য ব্যাক সাপোর্ট থাকবে। আর ইউজুয়ালি এখন তো বেশিরভাগ লোকেরা কম্পিউটার নিয়ে পড়ছে বা ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনটা আই লেভেলে হবে, যাতে ঘাড়টা না বেঁকে যায়। অনেকে বিছানায় নিয়ে ওই ঠিক আর ঘাড়টা বই যখন গুজে। টেবিলে থাকে, তো বইটা যদি ইনক্লাইন থাকে তাহলে চোখেরও স্ট্রেনটা কম পড়ে আর ঘাড়ের স্ট্রেনটা কম পড়ে। আর মাঝে মাঝে উঠে চেয়ার থেকে উঠে একটু হেঁটে নেবে, আবার বসবে। মানে একটা না কোনো কিছু করবে না বাচ্চাদের ইভেন ক্ষেত্রে অফিসে, একটা না। অফিস পিপল অলসো, এটা একটা নিয়ম হচ্ছে, বসলো আবার একটুখানি ঘুরে আবার চলে আসলো। কিন্তু এটা পসিবল হয় না, বাট চেষ্টা করতে হবে, লিটল টাইম। আর সেকেন্ড থিং বলবো, বাচ্চাদেরকে এনকারেজ করতে হবে খুব এক্সারসাইজ বা ফিজিওথেরাপি বা ওয়াকিং। আচ্ছা, এক্সারসাইজ বলতে কি রকম ধরনের? আপনি হাঁটাতে ভীষণ জোর সিম্পল হাঁটা বা আপনার খেলাধুলো করা, জগিং না, খেলাধুলো করা, স্কিপিং করা। স্কিপিং ভালো না? নট এনি ফিক্সড এক্সারসাইজ বলবো না, ইটস একটা রুটিন অ্যাক্টিভিটি যেটা আমরা ছোটবেলায় করেছি সবসময়, খেলাধুলো করা, হাঁটা। এবং যেসব বাচ্চা এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে থাকে না, কারণ আমরা অনেকেই জানি, বেশি প্রবলেম। হ্যাঁ অনেকেই জানি যে অনেক মায়ের কাছে শুনি নাচ করছে, অতএব আর আলাদা করে এক্সারসাইজের দরকার নেই। যেটা আমরা শুরু হওয়ার আগেও এই প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম, যে এই প্রবলেমগুলো অনেকের মধ্যে হচ্ছে, নাচ গান করছে, অ্যাক্টিভিটির মধ্যে আছে, অতএব আমার বাচ্চার আলাদা করে এক্সারসাইজের দরকার নেই, এরকম অনেক মায়ের ধারণা আছে। তো সেই ক্ষেত্রে সেই মাদেরকে আপনি আমার কি মনে বলবেন? হয় যারা ডান্স শিখছে, যাই ছেলে মেয়ে হোক, ডান্স একটা খুব ভালো ওয়ে অফ এক্সারসাইজ, কিন্তু অ্যারোবিক্স ইনফ্যাক্ট খুব সত্যি কথা বলতে খুব একটা লাগে না করে, আনটিল আনলেস ওর স্পেসিফিক কোনো ব্যথা হচ্ছে যার জন্য একটা স্পেসিফিক এক্সারসাইজ। আচ্ছা। ইন জেনারেল ডান্স ইজ আ ভেরি গুড ফর্ম অফ এক্সারসাইজ। এটা কিন্তু ইনঅ্যাডিকুয়েট, খুব ভালো অ্যাডিকুয়েট জিনিস নিজের মধ্যে, এটা কমপ্লিট জিনিস। একদমই তাই। তাহলে মোটামুটি মারা খারাপ কথা বলে। আর বসার সময় বলছি বাচ্চাদের বসতে হবে খুব ভালোভাবে, পশ্চারটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু মাথায় আমরা রাখতে বলি হবে। এটা কিভাবে বসা,
মানে গোড়ায় গলদ যদি হয়ে এইভাবে গেলে আমি কিন্তু চেয়ারও বসছি কিন্তু ঠিকভাবে বসছি না, তাও আমার ব্যাক পেন হবে। এবং সেটা পরবর্তীতে আমার কি আকার ধারণ করতে পারে? তখন ওই যে রিকারেন্ট বারবার বারবার ব্যথা হবে, লোকেরা ওষুধ খাচ্ছে, ওষুধ যেই খাওয়া বন্ধ করলো আবার ব্যথা শুরু হয়ে গেল। সেই জন্য যদি ব্যথা হয় না, যদি ব্যথা চলে আসে কারো, তাহলে কিছু সেট অফ এক্সারসাইজেস আমরা শেখাই, হ্যাঁ, সেটা আমরা করলে তখন পেশেন্ট অনেক ভালো হয়ে যায়। অপারেশন করার মানে সেই রকম Right. জায়গা কোথায় আছে? অপারেশন তখনই করা হয় যখন কি নার্ভ ইনভলভমেন্ট হচ্ছে। আচ্ছা, রগে ইনভলভমেন্ট হলে তখনই ইউজুয়ালি মেজরিটি কেসেসে, যদি কোমরের ব্যথার সাথে সাথে যে রগ ইনভলভমেন্ট আছে, যেটা হলো যে পায়ে আমি ব্যথা আর একটু লাগছে, ডিটেলসে বুঝতে চাই। যেরকম নার্ভ ইনভলভমেন্ট যদি হলো, সে আচ্ছা। একজন দাঁড়িয়ে আছে, দাঁড়াতে পারছে না, পায়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, একজন সে 45-year-old ঠিক। কেউ, বা হাঁটতে হাঁটতে পায়ে খুব ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল, আর পারছে না হাঁটতে, এরা হচ্ছে ক্যান্ডিডেট যেখানে আমাদের মাইক্রো সার্জারি করলে খুব লাভ হচ্ছে এই পেশেন্টদের। মানে খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে Definitely. যাচ্ছেন তারা তো। হ্যাঁ, আচ্ছা, আর যাদের অলরেডি ওরা অনেক ওষুধ খেয়েছে, অনেক থেরাপি করেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, হাঁটতে পারছে না, দাঁড়াতে পারছে না, দাঁড়ালেই ব্যথা, এটা আমরা অনেক পেশেন্ট পাই এরকম, তারা কিন্তু খুব ভালোভাবে ইমপ্রুভ করে আচ্ছা। ফর মাইক্রো সার্জারি। আজকাল যে টেকনিক ফর সার্জারি হচ্ছে, এখন টেকনিক অনেক চেঞ্জ হয়ে গেছে। ওপেন সার্জারি করার জরুরি? ওপেন মানে কি এখন, মানে এটা বলে মিনিমাল ইনভেসিভ বা মিনিমাল অ্যাক্সেস, মানে খুব কম ওপেনিং করে ম্যাক্সিমাম এফেক্ট দেওয়া, ভালো এফেক্ট আচ্ছা। দেওয়া, উইচ মিনস মিনিমাল অ্যাক্সেস। অ্যাক্সেস মানে আমি খুব ছোট্ট করে খুলে জিনিসটাকে ম্যাক্সিমাম লাভ দিতে পারি পেশেন্টকে, উইদাউট হার্মিং দি নর্মাল স্ট্রাকচার্স। মানে নর্মাল যে জিনিসগুলো আছে ভেতরে, সেগুলোকে না ক্ষতিগ্রস্ত করে আমি প্রবলেমটাকে সলভ করা, আচ্ছা এটা হচ্ছে মিনিমাল অ্যাক্সেস। আচ্ছা। আর যখন তাতে হয়, কি হয়, হ্যাঁ, এই পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস বা পোস্ট অপারেশনের পরে যে প্রবলেমগুলো একদম হয় না, আর সাকসেস রেট ভেরি হাই। আচ্ছা, অনেকরা বলে, আমাকে বলেছে অপারেশন করলে আমরা পঙ্গু হয়ে যাব শুনেছি, ইট ইজ নেভার হ্যাপেন্স, এটা কখনোই হয় না, এটা কোনোদিন ভুল সোজা কথা, হয়ে দাঁড়াতেই পারবো এটা না, ভুল কথা, কখনো আচ্ছা, হয় না। আচ্ছা। আমি জানি কেন এটা মাথায় আচ্ছা, আসে লোকেদের। অপারেশনে করার পরে আপনাদের অ্যাডভাইস কি থাকে, মানে কি করা উচিত? আমার এরকম অ্যাডভাইস, spine এ operation আমরা হলে? প্রথম কথা নেক্সট ডে পেশেন্টকে হাঁটানো শুরু করে দিই, অ্যান্ড পেশেন্টকে সেকেন্ড ডে ছুটি করে দিই, অ্যান্ড দেন ওরাকে ডাকি সেলাই কাটার পর একটা ফিক্সড এক্সারসাইজ রেজিমেন্টে, যেটিকে ওরা লাইফ টাইম ফলো করবে, লং লাইফ, যতদিন বেঁচে থাকবে তার থেকে আবার প্রবলেম কোনোদিন হবে না। প্রবলেম কোনোদিন হবে না। এক্সারসাইজটা করতে হবে, কেন এটা নিজেকে ফিট আচ্ছা, রাখার জন্য। কোন সময়, এই যে আমরা বলি না অনেক সময় হাড়ে অনেক রকম অনেক কিছু, কখনো স্ক্রু, কখনো এই যে পা, ভালো, দ্যাটস গুড কোয়েশ্চেন। হ্যাঁ। জিজ্ঞেস করে কি আপনি কি স্ক্রু আর প্লেট লাগাবেন? হ্যাঁ হ্যাঁ খুব হ্যাঁ। কম কেসেসে লাগে। কোথায় লাগে? যেখানে হার্টটা এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে কন্ডিশনটা, যেখানে কি আমাদের স্পাইনের অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা সেই অ্যালাইনমেন্টটাকে আবার রিঅ্যালাইন করার জন্য লাগে, দ্যাটস অল, আর কোথাও লাগে না। আচ্ছা। তো সেই সার্জারিতে কতক্ষণ সময় লাগতে পারে, এবং পরে কি আবার 2-3 মাসের মধ্যে আবার সেই স্ক্রু টু খোলার ব্যাপার থাকে কি? যদি ঠিক করে করা হয়, আর যদি স্ক্রু কোয়ালিটি ভালো থাকে, মেটালের কোয়ালিটি ইম্পর্টেন্ট, মেটাল আর আমাদের যে বডি, তার যে কম্প্যাটিবিলিটি খুব দরকার ভালো, সেটা যদি ভালো হয় আর টেকনিক যদি ঠিক হয়, ইউজুয়ালি বেরোনোর কথা নয়। আচ্ছা, বেরোনোর কথা নয়। তো সেই ক্ষেত্রে যদি দ্বিতীয়বার করতে হয় ইন কেস, তো সেই ক্ষেত্রে সেটা কতদিনের মধ্যে করতে হয়? যেই ডিটেক্ট হবে তখনই করা উচিত। আচ্ছা, যদি দেখা যায় পুঁজ বেরোতে শুরু করেছে, সেটা খুব খারাপ জিনিস, পুজ বেরোনোটা খুব খারাপ, এটা হয় না নর্মালি, ডাজন্ট হ্যাপেন। Normally হয় না। যদি হলে কিন্তু খুবই আনফরচুনেট জিনিস, তখন সবকিছু বার করে আগে ইনফেকশন ঠিক করে তারপর আবার সেই অপারেশন। কিন্তু আবার সেই মানে গোড়া থেকে শুরু করতে হয় আবার সেটা সেই। এই কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করার জন্য ভালো ইনস্টিটিউশনে করলে কি হয়, ওখানে চান্সেস অফ ইনফেকশন খুব নেই প্র্যাকটিক্যালি। আমরা এমন অপারেশন থিয়েটার করি যেখানে কার্ডিক সার্জারি হচ্ছে, আমাদের নিউরো সার্জারি, ইমপ্লান্ট হচ্ছে, ব্রেন সার্জারি হচ্ছে, সেখানে ইনফেকশন আমরা করতে পারি না, সেরকম জায়গায় করলে হয় না। অনেক ব্যবস্থা আছে অপারেশন থিয়েটারে যার জন্য ইনফেকশন মিনিমাইজ করা হয়, ইনফ্যাক্ট হয় না। অপারেশন এরিয়ার ইনফেকশনের কথা বলছি। একদমই তাই, কারণ আমার বন্ধুদের এরকম অনেক প্রশ্নই থাকতে পারে। ডাক্তারবাবু একদিন এসছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য, সেটা আমার মনে হয় খুবই কম সময়, কিন্তু যেতে যেতে আপনাকে বলবো আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, 2 মিনিট মতো রয়েছে। এই ব্রেন এবং স্পাইন নিয়ে আপনার তো নিজের কিছু বলার থাকতে পারে আমার বন্ধুদেরকে, তো কি অ্যাডভাইস দেবেন? ব্রেন অ্যান্ড স্পাইন জিনিসটা হলো যে খুবই সূক্ষ্ম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান আপনার বডির।
সেটাকে দেখাশোনা করার জন্য খুব সুস্থ, ভালো এক্সারসাইজ, ভালো খাওয়া দাওয়া অ্যান্ড ভালো চর্চা করা, মিউজিক শোনা, দ্যাট উইল বি ভেরি গুড ফর ইউর ব্রেন। আর স্পাইনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে এক্সারসাইজ, ভালো হ্যাবিটস রাখা। গুড হ্যাবিটস অ্যান্ড গুড ফুড উইল গো আ লং ওয়ে। ঘুম কতটা জরুরি? ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাকে বলা উচিত ছিল। অ্যাটলিস্ট 6 to 7 hours অফ স্লিপ, সাউন্ড স্লিপ। সে 5 ঘন্টা ঘুমোতে পারেন, 4 ঘন্টা ঘুমোতে পারেন, ঘুমটা কিন্তু সাউন্ড হওয়া উচিত। একদমই। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঘুম আমার কেন জানি মনে হয় ঘুম একটা বিশেষ জিনিস আমাদের শরীরকে ঠিক রাখার জন্য। আজ আর হাতে সময় নেই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আবারও যেন পাই আমার খুব আপনাকে ভালো আমাদের লাগলো সঙ্গে। আজকে এটা করে। তো আজ আমাদের এখানেই চলে যেতে হচ্ছে, তবে পরের শনিবারে আমরা আবারও হাজির হব ডিয়ার ডক্টর নিয়ে। আমাদের আজকে চলে যেতে হচ্ছে ঠিকই, কিন্তু আমরা ফিরে আসবো। আর রাই বাংলায় চোখ রাখতে থাকবেন, আমাদের বিভিন্ন অনুষ্ঠান কিন্তু চলছে প্রতিনিয়ত। তো ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আবারও। আপনাকে খুব ভালো থাকবেন। ওকে, নমস্কার। নমস্কার।